যে চিত্র আমাদের দেখে আসছি। জি, ওয়ালাইকুম আসসালাম। রোহান আরিফ ভাই, কেমন আছেন আপনারা? আসলে কারোই মন ভালো নেই জানি, তবু আমাদেরকে সুখে দুঃখে আহ, যে যে পরিস্থিতি থাকে আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন, এতটুকুই আমাদের শুকরিয়া আদায় করি মহান সৃষ্টিকর্তার কাছে। উত্থান পতন মানুষের জীবনের একটি পার্ট, এবং সেই পার্ট থেকে আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয়। শুধু উত্থানে যে শিক্ষা দেয় তা নয়, পতনেও আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয়। আমাদের উত্থানের চেয়েও পতনের শিক্ষাটা অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ। আমাদের করণীয়, আমাদের অবস্থান, এই বিষয়গুলো নিয়ে সম্পূর্ণ ধারণা এবং সম্পূর্ণ শিক্ষা আমাদেরকে এখান থেকে নিতে হবে। আপনারা জানেন যে আজকে আমার এক ভাই আমার সাথে দেখা করতে এসেছেন অনেক দূর থেকেই। তো এই যে আপনাদের একটা অফুরন্ত ভালোবাসা এবং এই যে অফুরন্ত একটি মায়া মহব্বত, এই জিনিসটা হীরার চেয়েও অনেক দামি। যে জিনিসটা অর্জন করা অত্যন্ত কঠিন একটা কাজ, আবার সহজও কাজ। আপনি যদি মানব কল্যাণে কাজ করেন, আপনার এই জিনিসটা আহ, খুব সহজ বিষয়, তবে অবশ্যই সেটা জি ভাই, মামুন ভাই, আমার স্নেহের ভাই, সে সম্মানিত জায়গায় নিয়ে আসবেই। তো আলহামদুলিল্লাহ, পতন তো চলছে, যেটা চলছে। যারা এই বাজারের চক্রান্তকারী তারা এগুলো করছে। আমাদেরকে আমাদের জায়গা থেকে অবশ্যই সতর্ক এবং সেফটি অ্যান্ড সিকিউরিটি ভাবেই চলতে হবে। আমাদের যেই ভুলের জায়গাগুলো ফাইন্ড আউট করতে হবে, যে আমাদের কি ভুল ছিল, আমাদের কি করণীয় ছিল। এই যে আজকে যে ভাইটা আসছিল, বাদল ভাই, স্নেহের ভাই, জড়িয়ে ধরে ধর্মের ভাই বলেছে যেখানে, সেই জায়গাতে আহ, এই যে একটা অন্তরের অন্তঃস্থল থেকে যে একটা ডাক দিয়েছেন, এটা অনেক বড় পাওয়া। আমাদের ভুল যেগুলো ছিল, এই যে আপনাদের সাথে একটা কমিউনিকেট করার কারণে আমরা আমাদের ভুল অনেকগুলোই দেখতে পাচ্ছি। এই ভাইটির কোডে যে জিনিসটা ছিল, যে বিনিয়োগের যে জায়গা ছিল, 10 লক্ষ টাকা প্রফিট থাকা সত্ত্বেও নির্বুদ্ধিতার কারণে এই লাভটা, 10 লক্ষ টাকা প্রফিট থাকা সত্ত্বেও প্রফিটটা নিতে পারেনি সিদ্ধান্তহীনতার কারণে। যে জিনিসটা আপনাদেরকে আমি একদম শুরু থেকে বলে আসছি, যে আমরা ক্ষুদ্র বিনিয়োগকারী, আমাদের উচিত আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র চিন্তা করা। অধিক স্বপ্ন, অধিক লোভ লালসা আমাদের কখনোই দেখা উচিত নয়। এই বাজারকে আমি যে নাম দিয়েছি গিরগিটির বাজার, এক এক দিন এক এক চরিত্র, এক এক দিন এক এক আচরণ। সেই জায়গায় জেনে শুনে বুঝে আপনাদেরকে বারবার যে জায়গাটাতে সতর্ক করে আসছি, বারবার বলে আসছি, কেনা সহজ, অনেক সহজ কেনা, কিন্তু সিদ্ধান্ত নিয়ে যথাযথ অবস্থানে প্রফিট টেকিং করাটা, এটা সবার পক্ষে সম্ভব হয় না। কেননা আমি অলওয়েজ বলে আসি যে ওভার গ্রিডি কখনোই হওয়া যাবে না। ওভার গ্রিডি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। সেই জায়গাতে যা দেখেছি, অন্তত আমার সাথে যারাই যোগাযোগ করেছেন বা যারাই দেখা করেছেন, প্রত্যেকের পোর্টফোলিও যখন আমি বিশ্লেষণ করলাম এবং পরামর্শ দিলাম, সেই জায়গাতে দেখলাম যে কি কি ভুল আমরা করে থাকি। মার্কেট মেকাররা আমাদের চেয়ে অনেক অনেক হাজার গুণ চালাক এবং চালাকি করছে এবং ধোঁকা দিচ্ছে, কিন্তু আমরা কেন এত বোকা থাকবো তাদের মতো? তাদের এই চালাকির ফাঁদে কেন পা দেবো এবং কেন বোকা থাকবো? আমি বারবার আপনাদেরকে যে জিনিসটি বলে আসছি, যে আপনারা একটি সাপোর্ট লেভেলে এন্ট্রি দেবেন, যেখানে একটা স্ট্রং সাপোর্ট থাকবে, এবং সেখান থেকে সাপ্লাই জোন যেখানে, সেই জায়গা থেকে আপনারা তার একটু আগে একটু প্রফিটটা কম হলেও সেখান থেকে আপনারা এক্সিট নেবেন, প্রফিট টেকিং করবেন। দেখুন আজকের চিত্রটার, মার্কেটের যে চিত্রটা, তাহলে আমাদেরও ভুল আছে, এটা অস্বীকারের কোনো সুযোগ নেই, অস্বীকার করার মতো কোনো সুযোগ নেই যে আমাদের ভুল নেই। আমাদের ভুলগুলো থেকে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে এবং সেখান থেকে আমাদেরকে সতর্কতা অবলম্বন
বন্ধ করতে হবে। মার্কেটের প্যাটার্ন যেখানে আপনাদেরকে বলেছি, ইন্ডেক্সের যে জায়গাটা, যে এই যে সাপ্লাই জোন উপরের লেভেলটা যেটা 5,600 থেকে 5,800 ঘরের, এই জায়গাটাতে না পার করা পর্যন্ত বাজার কিন্তু উপরের দিকে যাবে না। কিন্তু এইখানে সেই কুচক্রী মহল কিন্তু তখন আপনাদের সবাইকে স্বপ্ন দেখিয়েছিল যে এই বাজার 600 যাবে, 6,000 যাবে, 7,000 যাবে, এই ধরনের লোভ লালসা দেখিয়েছে আপনাদেরকে। অনেকে আপনারা সেই লোভে পা দিয়েছেন। কিন্তু আমি ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে সতর্ক করে আসছি যে যতক্ষণ পর্যন্ত না এই জায়গাটা পার না করে ততক্ষণ পর্যন্ত তারা উপরের দিকে যাবে না। করব ইনশাল্লাহ। মীর আবিদ হাসান ভাই, আপনারা বুঝেন যে আমি আমার একটা জায়গাতে আপনাদের এই যে হাজারো মানুষের ভালোবাসা দোয়া জায়গায় আমি কাজটি করে যাচ্ছি। আমার একার পক্ষে যতটুকু সম্ভব একজন, যেটাতে এই ইনবক্সের বিষয়গুলো তো আপনারা জানেন যে আমার একার পক্ষে কন্ট্রোল করাটা খুবই কঠিন ব্যাপার। তারপরেও আমি আমার জায়গা থেকে আপনাদের জন্য, এই আপনাদের দুঃখ কষ্টের মধ্যে যে জিনিসটা আমি বলি, সেখান থেকে আমি আপনাদেরকে চেষ্টা করি যতটুকু সম্ভব। এবং চেষ্টা করি যখন যে পতনের দিকে যায় বা বাজারটা কোন লেভেলে আছে, আমি পার্সোনালি আপনাদের মধ্যে যারা বেশি হতাশাগ্রস্ত, আমি চেষ্টা করি ফোন করে পর্যন্ত বলি যে হতাশা হবেন না, ধৈর্য ধরেন, ইনশাল্লাহ একদিন না একদিন, একদিন 2 দিন 3 দিন এর ভিতরে যে কোনো সময় বাজারটা একটা ইউটার্ন আসবে। এর কিছুটা লক্ষণ নিয়েও আজকে আলাপ করব আপনাদেরকে। সেই জায়গা থেকে, আমাদের যে শিক্ষার জায়গাটা থেকে, সেখান থেকে আপনাদেরকে আমি আমার অক্লান্ত পরিশ্রম করছি আপনাদের জন্য। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা এর থেকে একটা সফলতা অর্জন করব। গতকালকে আপনাদেরকে লাইভে বলেছি যে যত কিছু ঝড় তুফান আসুক, আপনারা যারা বটম সাইডে কেনার পরও বটমের থেকে একটু নিচে নেমেছে, এর পরবর্তী সাপোর্টগুলো কিভাবে আছে, কোথায় আছে, সেটাও আপনাদেরকে ইন্ডিকেট করে দিয়েছে যে অন্তত পক্ষে এই ঝড় তুফানে আপনার যাদের লোন নাই, মার্জিন লোন নাই, যাদের কোনো ধরনের মোটামুটি আপনাদের অন্তত চলার মতো ব্যবস্থা আছে, তারা যেন শেয়ারগুলো হাতছাড়া না করেন। ওরা চাচ্ছে যে আপনি আপনার শেয়ার বিক্রি করে দিয়ে আপনি আতঙ্কিত হয়ে চলে যান। পরবর্তীতে দেখা গেছে পরবর্তীতে দেখা গেছে আপনি বিক্রির পরের দিনে বাজারটা ঘুরে গেছে এবং আপনি যেই জায়গায় বিক্রি করেছেন তার উপরের দিকে প্রাইস হয়ে গেছে। এমনটি অনেক ঘটনার ইতিহাস আছে, আপনারা নিজেরাও সেই ঘটনার সাক্ষী। নিজেদেরই সেল করার পরে দেখা গেছে আপনার স্টকটি পরবর্তীতে বেড়ে গেছে। তো আজকে যে যে ভাইটা আসছে আমাকে বলছে যে আপনি আমাকে তুমি করে বলবেন, আমি আপনার ছোট ভাই, আপনার ধর্মের ভাই। এই যে একটা ভালোবাসার থেকে যে কথাটা বলেছে, এর চেয়ে বড় পাওনা আর কিছু নাই। তো বললাম যে ভাইয়া তুমি যে কাজটা করেছো, কিছু শেয়ারের ভালো প্রফিট ছিল, প্রায় 10 লক্ষ টাকা প্রফিট থাকা সত্ত্বেও তার 1 কোটি টাকার পোর্টফোলিওটা এখন 40 লাখ টাকা চলে আসছে। তার কিছু নির্বুদ্ধিতা, তার কিছু ভুলের কারণে এই যে জিনিসগুলো হয়েছে। তাকে আমি খুব সুন্দরভাবে দেখে দিয়েছি যে কোথায় 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 তার ভুলগুলো আছে, এবং তাকে বলেছি যে তোমার যে আইটেমগুলো আছে, যে স্টকগুলো আছে, সেই স্টকগুলো পরবর্তীতে আমি তোমাকে সাজেশন করেছি, তুমি সেইভাবে তোমার দায়িত্বে তুমি কাজগুলো করে নেবে। এবং বলেছি যে যতক্ষণ পর্যন্ত বাজার না ভালো হয় এই স্টকগুলো তোমার হাতে, এবং ভালো ভালো শেয়ার আমাকে ফলো করে, আমার আগে যে স্টকগুলো ছিল সেগুলোতে সে বেশ লস করেছে, বাট আমাকে ফলো করে 10 লক্ষ টাকার প্রফিট থাকা সত্ত্বেও নিতে পারেনি নির্বুদ্ধিতার কারণে। আজকেও দেখলাম যে একটা এই ঝড় তুফানের ভিতরে আমার একটা বাছাই করা স্টকে তার প্রফিট ছিল। অবশ্য সেই প্রফিট, সেই স্টকের বেশ কিছু প্রফিট সে টেকিং করেও কিছু শেয়ার আরও দেখার জন্য বসে ছিল। না ভাই, এই কাজ করা যাবে না। একটা পর্যায়ে চলে আছে, আমাদের লোভটাকে কন্ট্রোল করে, আমাদের লোভ লালসাটাকে কন্ট্রোল করে, শুকরিয়া আদায় করে সেখান থেকে আমাকে এক্সিট নিতেই হবে। এটা হচ্ছে আমাদের এই মার্কেটের যেই চরিত্র, সেই চরিত্রের সাথে আমাদেরকে কাজটি করতে হবে। কখনোই দেখার কোনো সুযোগ নেই আমার প্রফিট এসেছে 1 টাকা, 8 আনা, 2 টাকা, সাপ্লাই জোনের কাছাকাছি গেছে, সাপ্লাই জোনের মধ্যে ঢুকেছে, আমাদেরকে এইখানেই অবশ্যই অবশ্যই এই কাজগুলো করতে হবে। আচ্ছা, এবার আসুন আমি মার্কেট সম্পর্কে আপনাদেরকে, যেটা সবচেয়ে আমাদের প্রয়োজন এবং গুরুত্বপূর্ণ জায়গা, সেই জায়গাটাতে আমাদেরকে অবশ্যই কিছুটা ইন্ডিকেট করতে হবে এবং শিখতে হবে। দেখুন, বাজার উত্থান হবে, পতন হবে, আর আমাদের বাজারের যে সিস্টেম, একটা রুল রেগুলেশন হয়ে গেছে, একটা গৃহবন্দির মধ্যে
হোম টু ডোর, এই যে হোম টু ডোর প্লে, মানে আপনার রুম থেকে দরজা, এর বাইরে যাওয়ার কোনোভাবে তারা বাহির হতে দিচ্ছে না। এই ঘর থেকে দরজার বাহিরে আমাদেরকে এই মার্কেটটা যেতে দিচ্ছে না। তো সেই জায়গা থেকে অবশ্যই আমাদেরকে একটা ভালো আহ, আহ, শিক্ষা অর্জন করতে হবে যে এই বাজারটা আমাদেরকে কি কাজ করছে। তো দেখুন, আমি আপনার নামটার মধ্যে একটু ঘাপলা আছে, আপনার আইডির নামটার মধ্যে ঘাপলা আছে। আপনি জানতে চাচ্ছেন আপনি কত টাকা লাভ করেছেন। এসব পার্সোনাল ফালতু আলাপ এখানে করবেন না, ঠিক আছে? পার্সোনাল ফালতু আলাপ এখানে করবেন না। আপনার কত লাভ আছে কি আছে, আমি কি আপনাকে জিজ্ঞেস করেছি যে আপনি কত টাকা লাভ করেছেন, আপনি কত টাকা কি করেছেন? এসব শিক্ষণীয় জায়গায় ফালতু আলাপ করবেন না, ঠিক আছে? ভালো না লাগলে এখান থেকে চলে যাবেন, ঠিক আছে? আ- এখানে শিক্ষণীয় জায়গায় কোনো ধরনের অযাচিত অনাকাঙ্ক্ষিত কথা বলবেন না। এখানে শিক্ষার জায়গা। একটি স্কুলের ক্লাসের মধ্যে 100 জন স্টুডেন্ট থাকে আর শিক্ষক থাকে একজন। সেই শিক্ষক তার পুরো শিক্ষাটা 100 জন স্টুডেন্টের মধ্যে বিতরণ করে। সে 100 জন স্টুডেন্টের মধ্যে কেউ পায় ফার্স্ট ক্লাস, কেউ পায় সেকেন্ড ক্লাস, কেউ পায় থার্ড ক্লাস, কেউ কোনোভাবে টেনে টুনে পাশ করে, আর কেউ ফেল করে। এই ফেল করার কারণ হচ্ছে তার এই আপনার মতন অযাচিত কথা বলার স্টুডেন্টরাই এই ধরনের ফেল করে। এই যে গত 3 মাসের যে জার্নি, 3 মাস, 3.5 মাস, 4 মাসের যে জার্নি, আমাদের এই জার্নিতে আমার স্টুডেন্ট ফার্স্ট ক্লাস পাওয়া স্টুডেন্ট আছে, সেকেন্ড ক্লাস পাওয়া স্টুডেন্ট আছে, থার্ড ক্লাস পাওয়া স্টুডেন্ট আছে। প্রিভিয়াস 40-50 লক্ষ টাকা রিকভারি করার মতন স্টুডেন্ট আমার এখানে আছেন। আমি নাম মেনশন করলাম না। 40-50 লক্ষ টাকা শুধু আমার ক্লাস দেখে, আমার শিক্ষা থেকে এবং আমার ভালো ভালো স্টকের আলোচনা দেখে নিজে সিদ্ধান্ত নিয়ে ক্রয় করে, বটম সাইড থেকে ক্রয় করে 40-50 লক্ষ টাকা রিকভারি করার মতো লোক আছে, 20 লাখ টাকা রিকভারি করার মতো লোক আছে, 10 লাখ টাকা রিকভারি করার মতো আছে। অনেকে প্রফিট না করলেও লসে নাই, সেইখান থেকে এখনো পর্যন্ত ভালো অবস্থানে আছে। আর যারা আপনার মতন এই যে অবাঞ্ছিত অযাচিত কমেন্ট যারা করেন এবং শুধু শিক্ষার আলোচনা না জেনে শুধু ব্যক্তি স্বার্থের যেই মানে নিজের স্টক নিয়ে আলোচনা করেন, তারা ফেল কোর্স করে আসছেন, করবেনও সামনের দিকে, ঠিক আছে? এসব অবাঞ্ছিত কথা না বলে শিক্ষার জায়গায় শিক্ষাটা গ্রহণ করুন, তাহলে আপনার কাজে আসবে। কে কত প্রফিট করলো না করলো সেটা তার ব্যক্তিগত বিষয়। আসুন এবার আলোচনার মূল জায়গা, শিক্ষার জায়গাটাতে চলে যাই। দেখুন, গত 2 সপ্তাহ আগে জি এখন গত 2 সপ্তাহ আগে দেখুন, এই জায়গায় যখন একটি জায়গায় ধরে ধরে প্রত্যেকটা ক্যান্ডেলের দিকে তাকিয়ে দেখুন, কোনোটা ক্যান্ডেলের মধ্যে নিচে কোনো শ্যাডো নাই, তার মানে কি এখানে কোনো বাই কোনো ধরনের ইন্ডিকেট করে নাই। শিক্ষণীয় জায়গা, খুব গুরুত্বপূর্ণ সহকারে কথাটা মনোযোগ দিয়ে শুনুন, যে এই যে টপ লেভেলে মানে 5,619-20 বা 5,666 পর্যন্ত, 71 পর্যন্ত, এখানে এই যে ছয়টি ক্যান্ডেল দেখছেন আপনারা, বৃহস্পতি, রবি, সোম, মঙ্গল, বুধ, আরেক বৃহস্পতি, তার মানে এই 6টি ক্যান্ডেলের মধ্যে একটি ক্যান্ডেলের মধ্যেও নিচে শ্যাডো নাই। নিচের শ্যাডোটা হচ্ছে নিচে কোনো বায়ার নাই, সব সেলার। এবং এই সেলগুলো কিভাবে করেছে, তখন আপনারা দেখছেন যে ফেসবুক বলেন, হোয়াটসঅ্যাপ গ্রুপ বলেন বা বিভিন্ন মেসেঞ্জার গ্রুপ বলেন, শুধু বাই করতে বলছে, লোভ লাগাচ্ছে, এটা 100 যাবে, ওইটা 500 যাবে, এই ধরনের গল্প গুজবে ছড়িয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ, আমার যে স্টুডেন্ট যারা ছিল তারা কেউই এই জায়গায় পা দেয়নি, সতর্কভাবেই ছিল। তো তখন যে স্টকগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল এবং সেগুলো বটম থেকে ছিল, তখনও পর্যন্ত, ইভেন এখনও পর্যন্ত তাদের হয়তো বা মার্কেটের চাপে এই যে 300 পয়েন্টের উপরে যেটা পড়লো, 300 পয়েন্টের উপরে যেটা পড়লো, সেইখান থেকে সেই তুলনায় অনেক ভালো আছে। যারা সাপোর্ট লেভেলটাতে ছিলেন এবং কাছাকাছি ছিলেন, হয়তো একটু নিচে নেমেছে, অনেকের সাপোর্ট ভেঙেছে। বাট আপনাদেরকে আমি একটা জিনিস শিখিয়ে দিয়েছি যে সাপোর্ট ভাঙলেও যদি নিকটবর্তী কোনো সাপোর্ট থাকে, তারপরেও আপনি সেল করবেন না, আপনি ওয়েট করবেন। দেখুন, এর পরবর্তীতে যে ক্যান্ডেলগুলো হয়েছে, এইখানে সবচেয়ে বড় ফলটা করলো, তারপরের ফলের কিছুটা একটা আপনাদেরকে
একটুখানি এটা জাস্ট ধোকার একটা কাজ করেছে, পরের দিন একটা প্লাস করে আবারও ডাউন, তারপরে পরের দিন একটা শ্যাডো তৈরি করেছে যেটা ইনভার্টেড হ্যামার বলে, নিচেও একটু আছে, এবং প্রথম ট্রেডটা শুরুই হয়েছিল ডাউন থেকে। এই জিনিসগুলো কিছু পজিটিভ দিকগুলো আপনাদেরকে শিখাবো আজকে। তো সেইখানে ডাউন থেকে ট্রেড করে উপরে গেছে, তারপরের দিন একদিন প্লাস রেখেছে, এটাও ছিল একটা ধোকার জায়গা। কেননা এই ধোকাটা কোথা থেকে আমরা ইন্ডিকেট করেছি, সেই ইন্ডিকেটটা হচ্ছে লেনদেনের জায়গাটা থেকে। এই যে যে লেনদেনটা আপনারা দেখেছেন আজকে 544, মানে অলরেডি অলমোস্ট সেল প্রেশারটা একদম ডাউনে চলে আসছে। মানে এখন যারা আছে তারা আপনার আমার মতন কংক্রিট পাথরের বুকে পাথর বেঁধে আমরা শক্ত অবস্থানে বসে আছি যে যা কিছু হোক, যত কিছু হোক আমরা সেল করব না। কেননা আমাদের একটা পজিশন যেখানে নিয়েছি আমাদের থেকে অল্প কিছু আপ অ্যান্ড ডাউনের মধ্যে আছে। সুতরাং আমাদের এখানে যত ঝড় তুফান আসুক, যে যত রকমের আমাদের উপরে স্ট্রিম রোলার চালাক, আমরা আমাদের স্টকটি বিক্রি করব না। কারণ আমরা কোনো মার্জিন লোনে নাই, আমরা কোনো বিপদগ্রস্ত নাই, আমরা মোটামুটি আমরা একটা চলার মতন আমাদের ব্যবস্থা আছে। আমরা এই শেয়ারটি যত রকমেরই চেষ্টা করুক, যেহেতু আমরা একটা বুঝে শুনে ফান্ডামেন্টাল রাইট দেখে এবং স্টকটির ফিউচার দেখে আমরা একটা জায়গায় কিনেছি। এবার 1 আনা কমুক, 1 টাকা কমুক, 2 টাকা কমুক, আমাদের কোনো ভয় নাই। সেই জায়গা থেকে আমি, হ্যাঁ বাদল চলে আসছে, এই বাদল লাইনে চলে আসছে, আমার ইয়েতে চলে আসছে। তো সেই জায়গা থেকে আমরা যখন একটা স্ট্রং পর্যায়ে চলে আসছি, এবার আসুন ক্যান্ডেলের কথা বলি। এই যে ক্যান্ডেলটাতে কোনো শ্যাডো নাই, তার মানে এটা ছিল গত বৃহস্পতিবারের ক্যান্ডেল। তো বুধবারে আবার ট্রিবিনাস ফল করেছে, যদিও এইখানে দেখুন বৃহস্পতিবারে যে ধোকাটা আমাদেরকে, বৃহস্পতিবার না সরি, এই গতকালকে রবিবারে এই যে এখানে 5445 টাচ করে সে উপরে গিয়েছিল। আপনাদের মনে আছে আমি তখন বলেছিলাম যে যাক একটা জায়গা যে লেভেলটাতে টাচ করে উপরে গিয়েছিল, এবং সেটা একবার না 2-3বারে উপরে গিয়েছে, সেখানেও একটা ইউটার্নের চেষ্টা করেছে। এখন তারা যেই যারা মার্কেট মেকার আছে, যারা এই মার্কেটকে পরিচালনা করে, তারা আরও কিছু কালেকশনের জন্য, আরও কিছু আতঙ্ক সৃষ্টি করার জন্য, ওই যে বললাম না আমাদের মার্কেটটাকে তারা হোম টু ডোর পর্যন্ত রেখে দিয়েছে, দরজার বাইরে আমাদেরকে যেতে দিচ্ছে না, আমাদেরকে গৃহবন্দির ভিতরে রেখেই আমাদেরকে বারবার নির্যাতন নিপীড়ন করে যাচ্ছে। তো সেখান থেকে আমাদেরকেও সেইভাবে প্রস্তুতি নিতে হবে, তাদের মোকাবেলা কিভাবে প্রতিবাদ এবং আমাদের অবস্থান থেকে, শক্ত অবস্থান থেকে, কমপ্লিট অবস্থান থেকে আমাদেরকে আগে নিজেদের পায়ে দাঁড়াতে হবে। সেই জায়গা থেকে আমার পায়ের মাটি যখন শক্ত থাকবে, তখন আমি প্রতিবাদের আওয়াজটা শক্তভাবে করতে পারবো। কিন্তু আমার পায়ের মাটি যদি দুর্বল থাকে, আমি প্রতিবাদের আওয়াজটা দুর্বলভাবে, শক্তিশালীভাবে করতে পারবো না। ঠিক আছে, এখন দেখুন এই যে গতকালকের ক্যান্ডেলেরও নিচে একটা শ্যাডো হয়েছে। কেন হয়েছে? তারা এইখানেও মোটামুটি দেখছে যে আর কোনো সেলের চান্স আসতেছে না, তখন একটা বাই করে তারা দেখা গেছে 5 লাখ বাই করে, উপর থেকে আবার 2 লাখ সেল করে। এটা হচ্ছে 2 লাখ সেল করার মানে হচ্ছে নিচের বাইটা যেটা থাকে ওইটা তাদেরই বাই থাকে। প্রত্যেকটা স্টকের মধ্যে দেখবেন যে যখন নিচে বিগ ভলিউম দিয়ে রাখে, উপর থেকে সেল প্রেশার দিলে ততক্ষণ পর্যন্ত তারা উপরের দিকে না যায়, যতক্ষণ আপনি প্যানিক না হচ্ছেন, এবং সেল অ্যাট দ্য লাস্ট মোমেন্ট, এটা ক্লোজিং টাইমে ঠিক 2টা 10 থেকে 2টা 20, এই 10টা মিনিটের চিত্র যদি আপনি দেখেন, তখনই আপনারা এটা ক্লিয়ার বুঝতে পারবেন। এটা আমি আপনাদেরকে এই টেকনিকগুলো শিখিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে বুঝতে পারবেন যে তারা পতনের টাইমে কিভাবে তারা শেয়ারগুলো আপনাদের কাছ থেকে হাতিয়ে নেয়। এটা অনেকটা স্টক দিয়েও আমি আপনাদেরকে দেখাবো। তো এই যে দেখেন শ্যাডো, মানে নিচে শ্যাডো মানেই হচ্ছে যে যখন তারা দেখছে যে আর কেউ সেল করছে না, তখন তারা উপরের দিকে বাই প্রেশার দিয়ে উপরে যে সেলারগুলো থাকে সেই আপনার আমার শেয়ারগুলো তারা নিয়ে যায়, তারপরে আবার চুপ করে থাকে। যখন তারা চুপ করে থাকে, তখন আপনি ইন্টেনশনে পড়ে যান যে বাড়তেছে না, আমার তো অ্যাডজাস্ট করবে। যারা নিটিং করে তাদের জন্য এই মানে বিপদটা চলে আসে যে শেষবেলা হয়তো বাড়বে আশা করে সে নিটিংয়ের স্টকটা ধরে রাখে। তখন কি করে, সে বাধ্য হয়ে সে স্টকগুলো ওই বড় পার্টিদের কাছে বিক্রি করতে বাধ্য হয়ে যায়। এটা বাধ্য করে যারা নিটিং করে। তা আমি শুরু থেকে বলে আসছি যে ক্ষুদ্র বিনিয়োগকারী কখনো নিটিংয়ে যাবেন না, ক্ষুদ্র বিনিয়োগকারী কখনো মার্জিন লোনে যাবেন না। এই মার্জিন লোন মানুষের সবচেয়ে ধ্বংসের
মূল কারণ। এবং অনেকগুলো হাউস ইনফ্লুয়েন্স করে যে আপনি মার্জিন নেন, আপনার তো টাকার 50 লাখ আছে, আরও 25 লাখ টাকা আমরা দেবো, আপনারা নেন। এই যে কালকে একটা ছেলে নতুন আসছে, এই ছেলেটা বলতেছে ভাইয়া মার্জিন কি, মার্জিন, সে মার্জিনই জানে না, অথচ তার হাউস তাকে মার্জিন দিয়ে বসে আছে। আজকে মার্জিন বিষয়টাও তাকে ক্লিয়ার করে দেব। এখন দেখুন গতকালকের ক্যান্ডেলের নিচেও শ্যাডো, আজকের ক্যান্ডেলটাও দেখুন একই চিত্র। সে আজকে যে কাজটা করেছে আপনারা ফলো করেছেন নিশ্চয়ই, আমি আপনাদেরকে সে ফলোর জায়গাটা তো এই একদম মিনিট চার্টে দেখিয়ে দিচ্ছি। মিনিট চার্ট যেটা 5 মিনিটস চার্টটা হয়, ডে চার্ট, ঠিক আছে। এই দেখেন এখানে লিস্ট আছে 1 মিনিট চার্ট, 3 মিনিট চার্ট, 5 মিনিট চার্ট। তো আমি আপনাদেরকে 1 আওয়ারের চার্টটা দেখাই। 1 আওয়ার না, আরও শর্টে দেখাতে হবে। লাস্ট 15 মিনিটসের একটা চার্ট দেখাই। দেখেন এটা হচ্ছে মার্কেটের যে ইন্ডেক্স দিয়ে প্রতিদিন দেখায়। অনেকে হয়তো জিনিসটা জানেন না যে লাস্ট মোমেন্টে কি হয়। আজকের যে চিত্রটা, এটা লাস্ট এই 5 মিনিটসের চার্টটাতে আপনারা অনেক কিছু দেখতে পারবেন। দেখেন আপনাদেরকে ক্লিয়ার করে দেখায় আজকের যে চার্টটা। আজকে কয় তারিখ? 22 তারিখ, তাই না? 22। এই যে দেখেন 22 তারিখের প্রথম 15 মিনিটে, আজকের 22 তারিখের রেকর্ডটা আপনারা কাগজে কলমে নোট করেন। আজকের প্রথম 22 মিনিটে বাই হয়েছে সামান্য, প্রথম 15 মিনিটে বাই হয়েছে সামান্য। এটা হচ্ছে একদম স্টার্টিংয়ে 10টার যখন শুরু হয়েছে, এটা এখান থেকে, ঠিক আছে। এর পরবর্তীতে কি করলো, তারা একটা সেল প্রেশার দিল। সেল প্রেশার দেওয়ার পর আরও একটা বড় ধরনের সেল প্রেশার দিল, এটা 10টা 15 মিনিটে। এই 10টা 15 মিনিটে যখন সেল প্রেশার দিল তখন কত পয়েন্ট নেমেছিল মনে আছে? এরপরে কি করলো তারা, যখনই উপরে সেলার চলে আসছে তখন কি করলো, তারা সুযোগ পেল যে এই তো পাইছি, আমার এই ক্ষুদ্র বিনিয়োগকারীদের আতঙ্কিত জায়গাটা পেয়ে গেছে। সেল প্রেশার দেওয়া শুরু করেছে, আপনারা সেল বসায় দিচ্ছেন, ওরা ধামাধাম আপনার শেয়ারটার হাত থেকে নিয়ে গেল। এটা ঠিক 10টা 30 মিনিটের ঘটনা। আপনাদেরকে আমি মার্কেটের মিনিট মিনিট হিসাব করে দেখিয়ে দেব তারা কি কাজ করে, ঠিক আছে। এরপরে 10টা 30 মিনিটের যখন তারা আপনাদের এই যে আতঙ্কিত মানুষের শেয়ারগুলো তারা কালেক্ট করে ফেললো, কখন? ঠিক 10টা 30 মিনিটে। তাদের পোর্টফোলিও তো হাজার হাজার কোটি টাকা, লাখ লাখ কোটি, শত শত কোটি টাকা। আপনার তো মাত্র এখানে আমি বলেছি যে 100 কোটি টাকার নিচে আর 1 লাখ টাকা পর্যন্ত সবাই আমরা ক্ষুদ্র বিনিয়োগকারী। আর 100 কোটি টাকার উপরে হাজার কোটি টাকা যাদের পোর্টফোলিও তারা হচ্ছে বৃহৎ বিনিয়োগকারী এবং গেমলার তাদেরকে বলা হয়। তাহলে তারা কি করলো, টোটাল মার্কেটের মধ্যে যখন প্রেশারটা দিল, তারা 5 লাখ শেয়ার মারছে, আপনারা 50 লাখ শেয়ার, ইন টোটাল মার্কেটের কথা বলছি। তারা 5 লাখ শেয়ার সেল দিছে, আপনারা 50 লাখ, সমষ্টিগত ক্ষুদ্র বিনিয়োগকারীরা আতঙ্কে সেল বসাইছেন। ওরা এই সুযোগটা পেয়ে ধামাধাম আপনার হাত থেকে নিয়ে গেছে। তারা আটানা বেশি, 1 টাকা বেশি দিয়ে নিয়ে গেছে। এরপর আবারও তারা কি করলো, 10টা 45 মিনিটে আরেকটা প্রেশার দিল। এটা মিনিট চার্ট, যেটা 15 মিনিটস, এটা আপনাদের যেই চার্টটা দেখাচ্ছে এটা মার্কেটের 15 মিনিটসের চিত্রটা। এরপর কি করলো তারা, এখান থেকে আবারও একটা, ওই যে বললাম যে উপর থেকে 2 লাখ শেয়ার সেল দিল, আপনারা আতঙ্কে সেল দেওয়া শুরু করলেন, তারা ওই কাজটা করে এইখান থেকে এখানে কত পয়েন্টের হিসাব করেছেন দেখছেন। এই যে এই ক্যান্ডেলটা দেখায়, এটা হচ্ছে 4369, আর লোয়েস্ট হচ্ছে 4339। ঠিক এই জায়গাতে তারা প্রেশারটা দিচ্ছে। এটা একদম ঠিক 10টা 15 মিনিটের ঘটনা। 10টা 15 মিনিটের ঘটনায় এখন যে তার সাপোর্ট লেভেলটা দেখিয়েছিলাম, আবার আমি ডে চার্টে চলে যাচ্ছি, আমি আবারও ইয়েতে আসবো। এই ডে চার্টে দেখেন এইখানে যখন প্রেশারটা দিয়েছে, তারা সকালবেলা একবার এনেছে, সকালবেলা আনার পরে তারা দেখলো যে এখানে একটা সাপোর্ট আছে, স্ট্রং সাপোর্ট আছে। সেই সাপোর্টের পয়েন্ট মতো এনে আপনার থেকে সেই কাজটা করে যখন দেখছে যে সাপোর্টটাকে একবার ভাঙছে, ভাঙার পরে আপনারা যখন আতঙ্কিত হয়েছে যে না, যারা টেকনিক্যালিও অনেকে যে বিষয়গুলো দেখেন, তারা কি করলেন যে আতঙ্কিত হয়ে ঠিক 10টা 15-র ভিতরেই উপরে সবাই সেল মারা শুরু করলো, সেল বসানো শুরু করলো। তারা এই শেয়ারগুলো আপনাদের থেকে ধাম করে টান দিয়ে, এটা ঠিক 10টা 30 মিনিটের ঘটনায় টান দিয়ে নিয়ে গেল। কিন্তু যারা আতঙ্কিত ছিলেন তারা কেউ বাইরে যান নাই।
এর পরবর্তীতে কি করলো, ধীরে ধীরে তারা আরেকটা চাপ দিল 10:45 এটার চাপটা এমন একটা বেশি ছিল না, সেটা হচ্ছিল 5,366 থেকে 5,355। তার মানে আগের চাপের চেয়ে পরের চাপটা একটু কম ছিল। এরপরে কি করলো, আবারও তারা বাইব্যাক করা শুরু করলো। এটা অ্যাট দ্য লাস্ট মোমেন্ট, যখন একটা মার্কেটের ক্লোজিং টাইম বা ইউ টার্নের, যখন আমি গতকালকে বলেছি 2-1 দিনের ভিতরে বাজারটা একটা পজিশনে আসবে, এই এই ক্যালকুলেশনগুলো করেই আমি আপনাদেরকে উপস্থাপন করছি। তারা কি করলো, আবারও বাই মুডে চলে গেল। প্রথম 11টা থেকে 11:15 একটা বাই করলো, তারপরে 11:15 থেকে আর একটা বাই করলো 11:30। এই দুইটা বাই তারা, কেননা এটা সমগ্র মার্কেট, এটা আপনার এ টু জেড যত যারা বড় বড় প্লেয়ার তাদের করে এই ধরনের সমস্ত শেয়ারগুলোরই একটা ভলিউম থাকে, বাছাই করা হোক বা কিছু পজিটিভ থাকুক, সবগুলোতেই তাদের এই পার্টিসিপেন্ট থাকে, ইনস্টিটিউট এবং এটা হচ্ছে বিগ পার্টিদের, দুইজনে মিলে এই কাজগুলো করে। তো আপনারা যারা আতঙ্কিত হয়ে একটু উপরে উঠেছে, অনেকে সেল করেছেন, আবার অনেকে আবার বায়ও করেছেন সাহস করে। তো যারা বায়ো করেছেন তাদের জন্য কোনো ভয়ের কারণ নেই, কারণ একটা পর্যায়ে চলে আসছে, এখন একটা করবে। এরপরে কি করলো, 11:30 আবার একটু সেল প্রেশার কীভাবে দেয় জানেন? ওদের সেল প্রেশার দেওয়া লাগে না, ওরা যখন বাই মুড থেকে চুপচাপ বসে যায় যে আর এখন বাই করব না, তখন আপনারা যারা সমষ্টিগতভাবে বৃহৎ ক্ষুদ্র বিনিয়োগকারী, আমার কথাগুলো ভালোভাবে শুনবেন, বৃহৎ ক্ষুদ্র বিনিয়োগকারী আতঙ্কিত হয়ে যাচ্ছেন, ছটফট করছেন যে আমার প্রাইস ভ্যালু কমছে। একটা কথা আপনাদেরকে বলি, উপরে যখন আপনার কোডে প্রফিটে যায়, যতক্ষণ পর্যন্ত আপনি প্রফিট টেকিং বা সেল আউট না করছেন ততক্ষণ পর্যন্ত আপনি ওইটা ওইটা কোনো প্রফিট না। আবার আপনার স্টক যখন ডাউনে আসে, যতক্ষণ পর্যন্ত আপনি সেল না করছেন ততক্ষণ পর্যন্ত ওইটা আপনার লস না, ওটা আনরিয়ালাইজড লস। উপরেরটা যেমন আপনি সেল না করলে আনরিয়ালাইজ লাভ, ঠিক নিচে আবার চলে আসলে আনরিয়ালাইজ লস। এটা মাথায় রাখবেন। আপনার কোডে সেল টাকা আছে, আপনি শেয়ার সেল করেন না, এটা কখনো লসের খাতায় ধরা যায় না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আপনি সেল না করছেন। ক্লিয়ার, বুঝতে পারছেন বিষয়টা? আপনি হয়তো ওই যে ইকুইটি মাইনাসটা বা আপনার যে ইকুইটা ডাউনের দিকে দেখছেন, ওইটাতে আপনি ভাবছেন যে আপনি লসে আছেন না, আপনি যতক্ষণ পর্যন্ত শেয়ার না বিক্রি করবেন ততক্ষণ পর্যন্ত আপনি লসে নাই। তো তারা কি করলো, ঠিক 11:30 আরেকটা চাপ দিল, 11:45 আরেকটা চাপ দিয়েও আবার তারা বাই মুডে চলে গেল। ঠিক 12:15 দুইটা ধাপে তারা স্টকগুলো নিল, নেওয়ার পরে তারা আবার বাই মুড থেকে সরে গেছে, মানে কেনা থেকে তারা সরে গেছে। তারা যখনই কিনা থেকে সরে যায় তখনই আপনারা আতঙ্কিত হয়ে যান যে এখন তো আর টানতেছে না, উপরের দিকে টানতেছে না। এই উপরের দিকে যখন না টানে তখন আপনার যারা মার্জিন ইউজ করে বা যারা নেটিং করে বা ডে ট্রেড করে তাদের আস্তে আস্তে শেয়ারগুলো সেল, কারণ তারা বাধ্য শেয়ার সেল করতে। ওই যে আপনি সকালবেলা গিয়ে হাউসে বলছেন আমারে 50 লাখ টাকা লিমিট দেন, আমাকে 20 লাখ টাকা লিমিট দেন, আমাকে 10 লাখ টাকা লিমিট দেন, দিছে, আপনি তো মন খুলে টাকা পাইছেন, কিনছেন। আজকে আমার বাদলকেও বলছি, আমি বাদলকে একটা বকা দিয়েছি যে তুমি কেন লোন নিতে গেলা, ওর লোন ছিল না, সে মার্জিন লোন নিয়েছে। আমি ইনস্ট্যান্ট তার একটা কোডে প্রফিট ছিল, প্রফিটটা বলছি এখনই সেল করে দাও, যেহেতু ধর্মের ভাই ডাকছো, যেহেতু ভালোবেসে আসছো, এই কাজটা করো, তুমি সেল দিয়ে তোমার এই লোনটা অ্যাডজাস্ট করে দাও, বাকি আরও 5 লাখ টাকার লোন অবশ্যই বাজারটা যখন ঘুরবে লোন পরিশোধ করে, বাদল শুনতেছে আমার কথাটা, লোন পরিশোধ করে ওইটাকে ক্লোজ করে দেবে। লোন, ঋণ এগুলো হারাম জিনিস, এগুলো পেইন জিনিস, এগুলো জীবনে পোর্টফোলিওতে রাখবা না, লাইফে রাখবা না। দেনা এবং ঋণ, সুদ দুইটাই খুবই পেইনফুল জিনিস। লাইফে দরকার হলে ডাল ভাত খাও, এক বেলা খাও, তারপরও ঋণের বোঝা মাথায় নিবা না। কষ্ট করো, রিক্সা চালাও, পরিশ্রম করো, কাজে কোনো নাইলাজ। আমার পরিশ্রম দিয়ে আমি যেভাবে আমার শ্রম দেব সেভাবে আমার ইনকাম আসবে, সেটা ছোট হোক বড় হোক, চাকরিজীবী হোক, সচিব হোক, লেবার হোক, যাই হোক, প্রত্যেকটা পরিশ্রমের একটা মূল্য আছে, এই মূল্য আমাদেরকে দিতে হবে। তো সেই জায়গা থেকে বলেছি যে এই লোনের জায়গা থেকে, ঋণের জায়গা থেকে বেরিয়ে আসো, কখনোই এই কাজ করবে না। বলছে ভাইয়া আপনি যেটা বলছেন আমি সেটাই করব, আমি আর দ্বিতীয়বার লোনে যাব না। তারপরে দেখুন অ্যাট দ্য লাস্ট মোমেন্ট, এটা 1:45 থেকে তারা বাইরে ছিল ফুল মুডে, একটা জায়গায় একটু প্রেশার দিছে, একটা আতঙ্ক সৃষ্টি করছে, এবং লাস্ট যেই ক্লোজিংয়ের পরে যে 10 মিনিট থাকে, আমাদের যে জিনিসটা মার্কেটের কয়টায় ক্লোজ হয়, 2:20, তাই না? তো 2:20
তারা কোনো বাইয়ে ছিল না, তখন ওই অ্যাডজাস্টমেন্টে যারা ওই যে নেটিং করতে গেছে 2টা 20-এ, এই লাল ক্যান্ডেলটা পুরাটাই এই নিটিং আলাদের যারা নিটিং করছে তারা এই লাল ক্যান্ডেলটা যেটা দেখতেছেন এটা নিটিং পার্টি বাধ্য হয়ে 2টা 20-এ সেল দেওয়া শুরু করছে। এটা 2টা 15 থেকে 2টা 20-এর ক্যান্ডেল, 2টা 15 থেকে 2টা 20-এর ক্যান্ডেল। এই নিটিং পার্টির বাধ্য হয়েছে, তারা বাই করে নাই, নিচে পাইতে রাখছে। আমি ওই যে ইয়ার নিয়ে ঝুড়ি নিয়ে বসে রয়েছি, তোমরা দেও সকালবেলা খুব পাকনামি করছো, খুব দেখায় নিটিং করছো না, এবার আমাকে দাও তোমাদের নিটিংয়ের সুদে আসলে আমি নিয়ে যাইতেছি। এই নিটিং পার্টির এই প্রত্যেক দিনের যে এই লাস্ট 5 মিনিটসের যে চিত্রটা, এটা নিটিং পার্টির প্রতিদিন লস করে একটা নেশায় পরিণত হয়েছে যে আমাকে বাই করতে হবে, সেল করতে হবে প্রত্যেক দিন। অনেক অনেক ট্রেডার বিনিয়োগকারী আছে, তাদের নেশায় পরিণত হয়েছে। এবং একটা শেয়ার বিক্রি করার ভিতরে যে অস্থিরতা, যে চিত্র আমি দেখি যে আমাকে এক্ষুনি কিনতে হবে, হায়রে ছুটে গেল, চলে গেল, ভেঙে গেল, ধরতে পারলাম না, কেনার পরে দেখে যে 1 টাকা 2 টাকা নাই। ম্যাক্সিমাম বিনিয়োগ, এই যে আমাদের ক্ষুদ্র বিনিয়োগ, আমরা যে ক্ষুদ্র বিনিয়োগকারীদের যে বিষয়গুলো, এগুলো আমাদেরকে এই শিক্ষার জায়গাটাতে আসতে হবে। প্রতিদিন আপনাদের জন্য যে শিক্ষার জায়গাটাতে আনছি, সেই জায়গা আপনারা ভালো করে মাথায় গেঁথে নোট করে ডায়েরি করে প্রয়োজনে ভিডিওটা আবার ডাউনলোড করে আপনি রাখবেন এবং শিখবেন। আপনাকে হারানোর শক্তি কার আছে? তো এই যে প্রতিদিন আপনি একটা শেয়ার সেল করছেন, চুপচাপ বসে থাকেন, আরেকটা স্টক প্রাইসিং, আপ অ্যান্ড ডাউন মুভমেন্ট, তার ভিতরের ক্যারেক্টার, ভিতরের কন্ডিশন সব কিছু বাছাই যাচাই করতে আমি রাসেলের অন্তত 3-4 দিন লেগে যায়। আর আপনারা হুট করে সিদ্ধান্ত নিয়ে ফেলেন বাই করো। এইখান থেকে বেরিয়ে আসুন। এখন এট দ্য লাস্ট মোমেন্টে কি হয়েছে, 2টা 20 থেকে 2টা 30, 10টা মিনিট থাকে না যে একই প্রাইসের মধ্যে বাই অথবা সেল। এই 10টা মিনিটের ভিতরে তারা কি করছে দেখছেন? এই যে গ্রিন ক্যান্ডেল দেখছেন, এই 10টা মিনিটের ভিতরে আপনারা যারা সেল করতে বাধ্য তাদের শেয়ারগুলো এই 10টা মিনিটে একটা গ্রিন ক্যান্ডেল দেখেছেন? এই লাস্ট 10 মিনিট মানে 2টা 20 থেকে 2টা 30-এ এই শেয়ারগুলো ডান থেকে টেনে 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 নেওয়া হয়েছে। এটা ক্যান্ডেল লাল হইতো যদি আপনি ডান থেকে না টেনে শুধু ওই যে প্রাইসিংয়ে যদি থাকতো, সেল থাকতো বা মানে সেল করতো, এগুলা সেল হয় না, এগুলা টেনে টেনে যেই ক্লোজিং প্রাইসের যে শেয়ারগুলো আপনারা বসাইছেন সেগুলো নিয়ে গেছে। ওয়ালাইকুম আসসালাম মিনহাজ, কেমন আছো ভাইয়া? আমার অনেক প্রিয় মানুষগুলো সবাই এতটা প্রিয় হয়ে গেছেন, এতটা মায়া মমতা ভালোবাসা আপনাদের। দেখুন, তাহলে আমরা ইন্ডেক্সের একটা ধারণা পাইছি যে আজকের দিনের চরিত্রটা সে কি করেছে। টোটাল এই যে 4 ঘন্টা, 1টা থেকে 2টা 10টা 11 12 1 2, এই 4 ঘন্টা 20 মিনিট, 4 ঘন্টা 30 মিনিটের যে চরিত্রটা আমরা একদম 15 মিনিটের আচরণ ধরে ধরে, মানে 10টা থেকে 15 মিনিট 15 মিনিট 15 মিনিট করে করে তাদের কি আচরণগুলো ছিল আমরা বের করতে পারছি। তাহলে এখন বুঝতে পারছেন যে আমরা কোন জায়গায় আসছি, ঠিক আছে? এবার তাহলে ইন্ডেক্স সম্পর্কে একটা ধারণা আপনাদের হইল, আজকের দিনের ইন্ডেক্সটা কি করেছে। এবার আসুন আবার ডে চার্টে চলে যাই। এই ডে চার্টের মধ্যে এবার দেখুন যে গতকালকের একটা জায়গা থেকে আমাদেরকে ফাঁকি দিয়ে নিচে আসছে, আজকের দিনটাতেও আরেকটা সাপোর্ট লেভেলের একদম পয়েন্ট টু পয়েন্ট জায়গায় এসে ধাক্কা দিচ্ছে, এবং কি ওই পয়েন্টের নিচেও একটু ধাক্কা দিয়েছে। এবার আমাদের খুঁজতে হবে যে কিভাবে স্ট্রং সেটাও আমাদেরকে দেখতে হবে, সেই জায়গাটাও দেখতে হবে যে স্ট্রং ইন্ডেক্সটা কতটুকু স্ট্রং, শক্তিশালী, এবং সাপোর্ট সাপ্লাই জোন যেটা শিখেছে যে মানে শক্তিশালী সাপোর্ট জোন যেটাকে ভাঙার শক্তিটা অনেক বড় শক্তি, এবং সেই ভাঙতে গেলে যে যারা মার্কেট মেকার তাদেরও ক্ষতি হবে, সেই জায়গাটাতে আমরা চলে আসছি। আজকের যে জায়গাটা সেটা একটা মোটামুটি তুলনামূলকভাবে একটা স্ট্রং। কেন স্ট্রং? ওই যে উপরে যে সাপ্লাই জোনের স্ট্রংটা একটা দেখাইছে না, এই যে এই চিত্রটা 5700 থেকে 5800, 5600 থেকে 5800, সেই জায়গাটা, ঠিক আছে? এই জায়গায় যেমন স্ট্রং একটা রেজিস্ট্যান্স বা সাপ্লাই জোন থাকার কারণে সেটাকে ভাঙতে পারে নাই। এখন এই জায়গাতে এই জায়গাটা, সেই জায়গাটা কোথা থেকে কোথায়, ধরেন 5000, আজকের যে জায়গাটা একদম সে একটা সাপোর্টের মাঝখান বরাবর,
এই যে বললাম না যে যে অনেকে এই এই জায়গাটা দেখে বলছে যে রেজিস্ট্যান্স ভাঙছে, না রেজিস্ট্যান্স ভাঙে নাই, রেজিস্ট্যান্স এখনো ভাঙে নাই। কেন ভাঙে নাই? এই দেখেন, এই সাইডটা দেখেন, প্রিভিয়াস সাইডটা দেখেন, এখানে একটা জায়গা আছে। এই বক্সটা আপনাদেরকে একটা বক্সের ইয়েটা দিয়েও দেখাই। এই দেখছেন, এই যে যে বক্সটা দেখতেছেন, এই বক্সটার ভিতরে বেশ সাপোর্ট আছে প্রিভিয়াস হিস্ট্রিতে, ঠিক আছে? এই বক্সটার ভিতরে একটা সাপোর্ট আছে, সেই সাপোর্টটার আপ অ্যান্ড ডাউন আমরা ক্যালকুলেশন যদি করি, এই পুরা জোনটা যে লেভেলটার মধ্যে আছে, অনেকে বলে 5,300 পর্যন্ত, না 5,300 নিচেও সেখানে আরেকটু নিচে আছে, যেটা স্ট্রং বেস ধরি আমি, ঠিক আছে? সেই স্ট্রং বেসটা যারা খুব এক্সপার্ট টেকনিক্যাল অ্যানালাইসিস যারা করেন, তারা একদম বটম সাইডটা ধরে, সেটা হচ্ছে 5,293। নোট করেন, আপনারা নোট করেন, এটা হচ্ছে আজকের যে চিত্র, সেই জায়গা থেকে 5,293, ঠিক আছে? 5,293 হচ্ছে বর্তমান যে ইউটার্নটা আসছে, যেটা 4,500 থেকে যে ইউটার্নটা আসছে, সেই জায়গায় যদি স্ট্রং সাপোর্ট ধরা হয় তাহলে 5,293। আর আমার যে ক্যালকুলেশন এবং বটম সাইড এবং একদম স্ট্রং সাপোর্ট জোন যেটা, সেটা আমার যে ক্যালকুলেশন, সেই জায়গাটা হচ্ছে আপনাদেরকে বলি, সেটা হচ্ছে 5,257। 5,257 এটা হচ্ছে একদম কংক্রিট জায়গা। যেটা আপনাদেরকে একটা শেয়ারের কথা বলি, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের কথা বলেছিলাম যে 23 টাকা কংক্রিট ডালাই জায়গা, এখান থেকে 1 পয়সাও নামবে না। এখানে জাহাঙ্গীর ভাই আছে, আমার অনেক পুরানো লোক। জাহাঙ্গীর ভাই অলরেডি সিটি ব্যাংকটা কিনে অনেক প্রফিটও করেছেন, আবারও এন্ট্রি দিয়েছেন। তো সেই জায়গা থেকে বলেছি যে 23 টাকার নিচে কংক্রিট জায়গাতে আর নামবে না, ওর নিচে আর নামবে না। ঠিক মার্কেটের জায়গাটাও কেন কংক্রিট বলছি, দেখুন এই যে একটা বিশাল সাপোর্ট জোন, এই যে মার্কেটের টোটাল মার্কেটের এই বিশাল সাপোর্ট জোনের মধ্যে অল ওভার দ্য ইনস্টিটিউট অর বিগ পার্টি অর পাবলিক পার্টিসিপেন্ট, সবার এই জায়গায় ইনভলভমেন্ট আছে, এই জায়গাটাতে ইনভলভমেন্ট আছে। এইখান থেকে ভাঙলে আমি আপনি ক্ষতিগ্রস্ত হব না, সবাই ক্ষতিগ্রস্ত হবে। ধন্যবাদ নাসির ভাই। তো এখন এই যে কংক্রিট জায়গাটা, আগেরগুলো দুর্বল ছিল, ভেঙে ভেঙে নিয়ে আসছে। এই দুর্বল জায়গাগুলোতে তারা ইচ্ছাকৃতভাবে, কারণ তারা অনেক গেইনার, তারা এখান থেকে এই পর্যন্ত এই যে 1,000 পয়েন্টের মধ্যে তারা তাদের পোর্টফোলিওতে সব গেইনার। আর একটা গেমলার যে 100% গেম করে তেমন বিষয় না, তারা যখন মার্কেটটাকে প্লে করে বটম থেকে নেয়, নিয়ে আবার উপরে ডেলিভারি উঠাতে এবং নামাতে তাদের একটা পোর্শন চলে আসে। এর ভিতরে আপনারা আমরা যারা এক্সপার্ট আছে, যারা পারে, তারা নিয়ে যাচ্ছে কিছু ভাগযোগ করে, ঠিক আছে? এখন এই মার্কেটের যে অ্যাট দ্য লাস্ট মোমেন্ট যেটাতে চলে আসছে, এখন আছে 5,337। অনেকের যেই যারা এক্সপার্ট আছেন তারা বুঝবেন, এটার বটম সাইডটা, টোটাল বটম সাইডটা যেটা হচ্ছে, সেটা হচ্ছে 5,293। 5,293, এই 5,293তে একটা কংক্রিট জায়গা আছে। কিন্তু তারপরেও ইন্টেনশনালি আপনাকে আরও কিছু হতাশার জন্য আরও একটু নামাতে নিয়ে আসতে পারে, সেটা হচ্ছে 5,265। বা এটা মানে একদম এখানে যখন দেখবেন যে সেল আসছে, তখন আপনার শেয়ারের কোনো কিছু হচ্ছে না, কেননা আপনারটা অলরেডি তলানিতে চলে আসছে, সেখানে আর হবে না। যেইগুলো এখনো পর্যন্ত আপে আছে, অল ওভার দ্য মার্কেট হাই প্রাইসে এখনও পর্যন্ত অনেক শেয়ার আছে, সেগুলোর ক্ষেত্রে এই ঘটনাটা ঘটবে। যেমন TILIL, আমি দেখেন কত সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি যে TILIL যারা কিনেছে, আমি এত সাবধান করেছি, তারপরেও ওই যে রিটেস্ট, উপরের থেকে যেমন রিটেস্ট হয়, নিচে থেকেও রিটেস্ট হয়। এই জিনিসটাও শিক্ষা দিয়েছে যে যখন উপরে সাপ্লাই দিয়ে আসে, ডেলিভারি দিয়ে আসে, ফিডিং দিয়ে আসে, তখন যখন নিচে ট্রিবিন্ডাস ফল করতে থাকে, ফল করলে একটা জায়গা থেকে তারা তো পুরোটা সাপ্লাই করতে পারে না, তখন আবার তারা রিটেস্ট করে। এবং রিটেস্টেরও কিছু পয়েন্ট আছে,
এই যে একটা সাপোর্টের থেকে রিটেস্টটা করেছে, দেখেছেন? করে কি করেছে, উপরে নিয়ে আবারও ডেলিভারি দিচ্ছে। আবারও ডেলিভারি যখন রিটেস্ট করছে, অনেকে যারা জানে না বিষয়টা, তারা কি করে যে না এই তো এই শেয়ারটা ঘুরে গেছে, এই তো আবারও উপরে উঠে যাবে, আকাশে উঠে যাবে, কিনো এখানে, আমি তো উপরে কিনছি, এবার অ্যাভারেজ, এই যে অ্যাভারেজ যে ভ্যাভারেজ হয়, এই জিনিসটা আপনাদেরকে বুঝাতে পারেন। অ্যাভারেজ কখনো করবেন না, হাই রেঞ্জের প্রাইসের অ্যাভারেজ করবেন না। অ্যাভারেজ করবেন না, আপনি বটমে কিনছে, এবার বটম থেকে নিচে যাবে, অ্যাভারেজ করবেন, নিচে যাবে, অ্যাভারেজ করবেন। কিন্তু হাই রেঞ্জের শেয়ার যত অ্যাভারেজ করবেন, আপনার লাইফ বরবাদ হয়ে যাবে, একদম তেনা তেনা হয়ে যাবে। কখনো উপরে হাই রেঞ্জের শেয়ার কখনো অ্যাভারেজ করবেন না, হয় স্টপ, বেটার সবচেয়ে স্টপ লস দিয়ে বের হয়ে যাওয়া। আজকে দেখেন এখানে রিটেস্ট করার পরে আবারও ফল করতে করতে এটা যখন এখান থেকে এই লেভেলটাতে নামছে, তখনই বলছি এটা 57-তে আসবে। যারা এই টিআইএলআইএল এর অ্যানালাইসিস চাইছেন, আমি তাদেরকে ক্লিয়ার বার্তা দিয়েছি, এটা 57 টাকা আসবে। ইফ ইউ রিমেম্বার দ্যাট, ইউ ক্যান চেক নাও। আপনার যদি স্মরণ থাকে আমি যে অতীতে যে কথাটা বলেছি, আপনি এখন চেক করে দেখেন যে এখন কি হয়েছে। এই যে মৃদুলদার ড্যাফোডিল, ওই যে সেই 1 মাস 1.5 মাস আগে আমি এই আইটি সেক্টরের যখন প্লে রোল শুরু করছে, তখন আমি বলছিলাম যে আইটি সেক্টরের একটা প্লে রোল দেখবেন। ঠিক 1 মাস যাবৎ প্লে হয়েছে, মৃদুলদা সাক্ষী আছে এবং আপনারা অনেকেই পার্টিসিপেন্ট করেছেন, ঠিক আছে? তখন দেখেন এই ড্যাফোডিলের ইন্ডিকেট করেছিলাম যে ফান্ডামেন্টাল কতটা স্ট্রং। তখন প্রাইসটা মনে আছে? মৃদুলদা বলেন তো কত প্রাইস ছিল? 54 টাকা থেকে বলছিলাম না, মনে আছে? সে 54 টাকা থেকে 65 টাকা উঠছিল, ঠিক আছে? 11 টাকার গ্যাপ হয়েছে। তো অনেকে এটা আপনি ড্রাই শেয়ার কিনতে কিনতে একটু উপরে গেছে, কিন্তু আজকে 300 পয়েন্ট পড়ার পরও সে ওই 54 টাকায় আসে নাই। 300 পয়েন্ট পড়ার পরও আপনি যদি কংক্রিট জায়গায় থাকেন, ভাই সোনালী পেপারটার বিষয়ে প্রতিদিনই আলোচনা করি যে এই জিনিসটা নিয়ে একজন আমার সাথে বিতর্ক করার কারণে আমি সোনালী পেপার নিয়ে তাকে বলেছিলাম যে আপনি হাই রেঞ্জে কিনে এসে আমার কাছে অ্যানালাইসিস চান। ওই যে পরে যখন একটা ওই যে রিটেস্টের ঘটনা ঘটছে, পরের দিন আমাকে ব্লেম করে বসছে যে আপনি আপনার কারণে কিনতে পারেন না। ভাই আমি কি আপনাকে কিনতে বেচতে বলছি? আপনি অ্যানালাইসিস চাইছেন, অ্যানালাইসিস দিছি। তো তখন ওই পরের দিন বাড়তে দেখা মানে আনন্দে উল্লাসে বা ক্ষোভের আগে কি করছে জানি না, কিনছে কি কিনে নাই, পরে আর আমার কাছে অ্যানালাইসিস চায় নাই। ঠিক একদিন পরে আবার সোনালী পেপার পড়া শুরু হয়েছে। রিটেস্টের নাম হচ্ছে, উপরের রিটেস্টের নাম হচ্ছে ডেলিভারি, আর নিচের রিটেস্টের নাম হচ্ছে কালেকশন। এই মাথায় ছোট্টভাবে এটা লিখে রাখেন। উপরের রিটেস্ট মানে উপর থেকে ফলের পরে যখন আবার ব্যাক বাউন্স করে, সেটা হচ্ছে ফিডিং। আর নিচে যখন আপ শুরু হয়ে 2-3 দিন ওভার ভলিউম করে 2-3 দিন স্লো থাকে, তার মানে কালেকশন। এই জিনিসটা নোট করেন, আপনারা খাতায় কাগজে নোট করেন, অবশ্যই করবেন। আপনি ওয়াহিদুর রহমান ভাই অবশ্যই করবেন, কংক্রিটভাবে বলছি করবেন, এটা কোনো ভয়ের জায়গা না। আপনি যেটা করবেন সেটা অবশ্যই ভালো কাজ করবেন। আপনি বটম থেকে যেটা হচ্ছে, আপনি একটা সেফ জোনে কিনছেন, তার থেকে নামছে, তখন আপনি অ্যাভারেজ করবেন। আর আপনি হাই রেঞ্জে কিনে অ্যাভারেজ করবেন, এটা হচ্ছে সবচেয়ে বোকার পরিচয়। আপনি বটম থেকে যখন নিছেন, কংক্রিট জায়গায় নিছেন, এবার কমতেছে, সেখান থেকে আপনি আস্তে আস্তে যত কমবে আপনি আস্তে আস্তে ধীরে ধীরে প্রথমে 100 কিনবেন, পরের দিন কমলে 200 কিনবেন, এর পরের দিন কিনলে 500 কিনবেন, এর পরের দিন কমলে 1000 কিনবেন। এইভাবে আপনার পোর্টফোলিওকে একটা স্ট্রং জায়গায় নিয়ে আসবেন, ঠিক আছে? আপনি হাই রেঞ্জে 5000 কিনবেন, পরে ডাউনে আস্তে আস্তে 100 করে কিনবেন, ওইটা জীবনে অ্যাভারেজও হবে না, আপনার পোর্টফোলিও টাকা ব্লক হবে, পোর্টফোলিওর অবস্থা খারাপ হয়ে যাবে, ঠিক আছে? আপনার পোর্টফোলিও কিভাবে সাজাতে হবে সেই জিনিসটাও আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, সব কিছু ক্লিয়ার করে শিখিয়ে দেব। আপনাদের জন্য আমার ওপেন ফিল্ড আছে শিখার জায়গাটাতে। এইখানে কোনো ধরনের গোপনীয়তা নাই, কোনো ধরনের ছলচাতুরি নাই, কোনো ধরনের প্রলোভন নাই, কোনো ধরনের হোয়াটসঅ্যাপ নাই, কোনো ধরনের মেসেঞ্জার গ্রুপ নাই, ঠিক আছে? যা কিছু আপনাদের যে শিক্ষার জায়গাটা, সবার জন্য সব সমান প্ল্যাটফর্ম। এখন আপনারা স্টুডেন্ট কি ফার্স্ট ক্লাস পাবেন, না সেকেন্ড ক্লাস পাবেন, না থার্ড ক্লাস পাবেন, না ফেল করবেন, না পাস করবেন, সেটা আপনাদের শিক্ষার উপরেই নির্ভর করে। আপনারা যত বেশি শিখার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন, ততটাই আপনি এখানে এক্সপার্ট হবেন। আর আপনি যদি বলেন যে না আমার স্টকটা বাছাই করে দেন, আমার হাতে সময় নাই, অনেকে বলে যে আপনি লাইভ এত লম্বা করেন, একটু শর্টকাট করেন, এত সময় নাই। আপনার সময় না থাকলে, ধৈর্য না থাকলে এই বাজারই আপনার জন্য না।
এই বাজারই আপনার জন্য না। আপনারা যদি আমার মতো এক কিঞ্চিত পরিমাণ পরিশ্রম করতেন, আজকে আপনাদেরকে এত সময় নিয়ে শেখানো লাগতো না। ঠিক আছে, পরিশ্রম করেন ভাই। আপনি যেখানে ইনকাম করতে যাবেন, আপনি যেখানে ব্যবসা করতে যাবেন, চাকরি করতে যাবেন, আপনি পরিশ্রমী হলে আপনাকে আটকানোর মতন ক্ষমতা কারো নাই। আমার লাইফে আমি প্রবাস জীবন থেকে এই পর্যন্ত যেখানে গেছি সুনামের সহিত কাজ করেছি, হোক চাকরি, হোক বিজনেস, এবং হোক পাবলিক ফাংশন। কেউ বলতে পারবে না যে কারো কোনো ক্ষতি বা কোনো ধরনের কোনো অলসতা বা কিছু করেছে। আজও আমার এই যে আজকে দেশে আসছে 2009 সাল থেকে, এখন এন্ড অফ দ্য 2009 থেকে আজ পর্যন্ত হিসাব করেন কত বছর হয়েছে। আজও আমার সৌদিয়ানদের অনেকের সাথে আমার সাথে কথা হয়। এই যে একটা মায়া মহব্বত ভালোবাসা এমনি সৃষ্টি হয় না রে ভাই। মায়া মহব্বত ভালোবাসাটা হয় আপনার কাজের উপরে, দক্ষতার উপরে, আপনার অ্যাটিটিউডের উপরে। ঠিক আছে, আমি মাটির সাথে মানুষের সাথে মিশা মানুষ। আমি মাটি থেকে উচ্চ পর্যায়ে সকল ধরনের মানুষের সাথে মিশার একজন মানুষ। যারা আমার সাথে মিশেছেন, দেখেছেন, তারা জানেন আমি আমার চলাফেরা, আমার ভিতরের কোনো ধরনের যে অহংকার জিনিসটা নাই। আমি রিক্সাওয়ালা বলেন, একজন ফকির বলেন, একজন চায়ের দোকানদার বলেন, ফুটপাতের লোক বলেন, আমি সকল শ্রেণীর মানুষের সাথে মিশার একজন মানুষ। ঠিক আছে, আমি ওই জায়গার একজন মানুষ। আমি এই ছোট্ট একটা লাইফের মধ্যে মানুষের দুঃখ কষ্ট দেখেছি, হাসি আনন্দ দেখেছি, এবং বিপর্যয় দেখেছি। মানুষের যেমন করোনার টাইমে অনেকেই যখন বিপর্যয় পড়ে, ওই যে একটা কোরআনের আয়াত আছে যে মানুষ যখন বিপদে পড়ে তখন তোমরা আমাকে স্মরণ করো, আর বিপদ কেটে গেলে তোমরা আমাকে ভুলে যাও। এটা কোরআনের আয়াত, যে আল্লাহ রাব্বুল আলামিন বলে যে তোমাদেরকে বিপদ কেন দেওয়া হয়, আমাকে স্মরণ করানোর জন্য। আবার এটা ওই যে মুসা আল্লাহ সাল্লামের কমের মতন হয়েছে, যে ফেরাউনের হাত থেকে রক্ষা করেছে মুসা আল্লাহ সাল্লাম নির্যাতিত নিপীড়িত হয়ে, আর ঠিক রক্ষা করার পরে যখন ফেরাউনের ভরাডুবি হয়েছে, মৃত্যু হয়েছে, তারপরে সেই কমই আবার উচ্ছৃঙ্খল জীবনে ফিরে গেছে। সেই চরিত্রটা যদি আপনারা আমাদের এই দেশের কার্যক্রমে দেখেন, একই জিনিস, যে একটা স্বৈরাচারের থেকে মুক্তি পাওয়ার পরে আমরা আবার কোথায় চলে আসছি। ঠিক আছে, এই দিকে আমি আর না বাড়াই, আমরা শিক্ষার জায়গাটাতে থাকি। জাস্ট বোঝার জন্য, জাস্ট আপনাদেরকে শিক্ষার জন্য এই জায়গাটাতে আমি কথাটা বলেছি। ঠিক আছে, এখন দেখুন মার্কেটের যে ড্যাফোডিলটা, তাহলে এত কংক্রিট জায়গার মধ্যে 300-350 ইন্ডেক্স ফল্ট করার পরেও সে অবস্থান ধরে রেখেছে। আরেকটা জিনিসও আপনাদেরকে দেখাই, ইউপিজিএল এর কথাও আপনাদেরকে আমি সেই আরও 1.5-2 মাস আগেই বলেছি যে এমন একটা শেয়ার, বাজারের এমন একটা ফান্ডামেন্টাল স্ট্রং বেজের শেয়ার। দেখুন 350 পয়েন্ট পড়েছে, তার কি হয়েছে বলেন? কিছু হয়েছে? কিছু হয় নাই। ফান্ডামেন্টাল স্ট্রং বেজ, তাকে আপনার ঝড় তুফানে নাড়াইতে পারেন নাই। ওই যে পায়ের তলার মাটি যদি শক্ত হয়, একটি গাছের শিকড় যদি গভীরে থাকে, তাকে উপড়ে ফেলা এত সহজ বিষয় না। ঠিক আছে, তাহলে এই উপজেলার দিকেও তাকান কি অবস্থানে আছে। তারপরে আপনার যে এই যে ভাই বলছে কি কোনটা, আইবিপির কথা, আইপিবি আর আইপিডিসি, হ্যাঁ দুইটাই আমি দেখাচ্ছি। দেখুন আজকে প্রেসারে 90-80, আপনাদেরকে গতকালকে কত বলেছেন যে 22 টাকা 50 পয়সা, বা আরও একটু নিচেও, একদম বটম সাইডটা ধরলো 22-30, 12-30-50 এই লেভেলটা। ঠিক আছে, কত কংক্রিট জায়গা, কত কংক্রিট জায়গা, কোনো সমস্যা নাই, বাজার ঘুরবে, এটা আবার উঠে যাবে। এটা একটা সাপোর্টের নিচে আরেকটা সাপোর্ট, একটা সাপোর্টের নিচে আরেকটা সাপোর্ট, বাজার আবার যখন একটু শক্তি পাবে উঠে যাবে, সেই জায়গাতেও ঘুরে যাবে বাজার। তাহলে ইন্ডেক্স সম্পর্কে আপনাদের টোটাল ধারণাটা হলো। ঠিক আছে, এবার কিছু স্টক নিয়ে আমরা বিশ্লেষণ করি। ঠিক আছে, আজকে একটা শেয়ার নিয়ে, পাওয়ার সেক্টরের একটা শেয়ার নিয়ে দেখলাম বামে হল্ট হয়েছে, এই যে বারাকা পাওয়ার। আপনাদেরকে আমি সবসময় বলি, কখনো ইনভেস্ট করতে হলে বা কোনো কোম্পানিতে দেখলে শুধু চার্ট ফলো করলে হবে না, তার ভিতরগত দিকগুলো আপনাদেরকে অবশ্যই ভিতরের তথ্যগুলো আপনাদেরকে নিতে হবে। কেননা এই বারাকা পাওয়ার আজকে যেই ডিএসসির যে অনুসন্ধানে বেরিয়ে আসছে, গত 6 মাস যাবৎ তাদের প্রোডাকশন বন্ধ, পাওয়ার সেক্টরের বিদ্যুৎ প্রোডাকশন বন্ধ। যখনই আজকে এটা তদন্ত হলো, ডাইরেক্ট বামে হল্ট হয়ে গেছে। এবার আসেন আরেকটা বিষয় বলি, বামে হল্ট হয়েছে ঠিক আছে,
এটা তার উৎপাদন বন্ধ। এখন কি হবে, হয় এই কোম্পানির বারাকা পাওয়ারের কোম্পানির হয় মালিকানা পরিবর্তন হবে, কারণ পাওয়ার সেক্টরের একটা দেশের সবচেয়ে মূল্যবান যে জিনিসটা দরকার হয় বিদ্যুৎ, পানি, গ্যাস, আবাসন, খাদ্য এবং হচ্ছে বাসস্থান। আমাদের মৌলিক যে চাহিদা আমাদের দেশের আমাদের না সারা পৃথিবীর প্রত্যেকটা দেশের যে মৌলিক চাহিদা, কারণ আমরা তো আর অন্ধকার যুগে ওই যে হারিকেন চেরাগের যুগে যাব না, সেখানেও তেল লাগে, সেই তেলটাও একটা উপাদান। সুতরাং পাওয়ার সেক্টরটা বন্ধ হয়ে গেছে। এখন মালিকানা হয়তো বা চেঞ্জ হতে পারে, হয়তো বা রিওপেন হতে পারে, অনেক কিছু হতে পারে, ঘাবড়ানোর কিছু নাই। এখন ধরেন যারা আতঙ্কিত হয়ে আছেন যে যে শেয়ারটা বামে হল্ট হয়ে গেলে কি হবে, এবার আসেন কেন আপনাদেরকে ঘাবড়ানোর জায়গাটা থেকে একটু অভয় দিচ্ছি, সাহস দিচ্ছি। সেটা হচ্ছে এইটা যে 11 টাকার মধ্যে একটা সাপোর্ট, 10-11 টাকার মধ্যে সাপোর্ট ক্রিয়েট করেছিল, তার নিচেও কিন্তু আরেকটা সাপোর্ট, স্ট্রং লম্বা একটা সাপোর্ট আছে। এখানে এ টু জেড ইনস্টিটিউট থেকে সকলের একটা পার্টিসিপেন্ট আছে। এটা 9 টাকা, ধরেন একদম বটম সেটটাও যদি ধরি 8 টাকা 90 পয়সা, ঠিক আছে। যতক্ষণ পর্যন্ত তাদের কার্যক্রমের একটা পরিবর্তন না আসে ততক্ষণ পর্যন্ত এই স্টকটির আপনার কোনো ভয় নাই। এমন না যে এটা ডিলিস্টেড হবে বা অন্য কিছু, কারণ এই পাওয়ার সেক্টরের জায়গাটাতে আজকে ধরেন আমি এই বারাকা পাওয়ারের মালিক, ঠিক আছে, আমার অক্ষমতা, আমার টাকা পয়সা নাই, আমি এটা চালাতে পারছি না, আমি ব্যর্থ। এখন আপনি XYZ, ঠিক আছে, ধরেন বিনয় কুমার সরকারদার একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট আছে, শক্তিশালী অবস্থান আছে, টাকা পয়সা আছে। বিনয় কুমার সরকারদার চিন্তা করলো যে রাসেল ভাইয়ের বারাকা পাওয়ার চালাতে পারছে না, এটা হচ্ছে আমি যদি আমার যেহেতু আইডল মানি আছে, আমি চেষ্টা করব যে কোম্পানিটাকে ওনার থেকে নিয়ে দায় দ্বারা কি কি আছে এগুলো পরিশোধ করে আমি একটু ট্রাই করি। যেটা হয় আমাদের মার্কেটে বা আমাদের শিল্প প্রতিষ্ঠানের মধ্যে যেগুলো হয় মালিকানা পরিবর্তন, তখন যদি কেউ চিন্তা করে বারাকা পাওয়ারটার, কারণ কি আমার এখন একটা যদি নতুন করে পাওয়ার প্ল্যান্ট করতে যাই, আমাকে জমি কিনতে হবে, আমাকে মেশিনারিজ কিনতে হবে, আমাকে লোকবল লাগবে, আমাকে সেট আপ লাগবে, দীর্ঘ একটা লম্বা জার্নি, লম্বা সময় এটাকে দাঁড় করাতে। যেহেতু একটা প্রতিষ্ঠান দাঁড়ানো অবস্থায় আছে, আর্থিক সমস্যার কারণে হোক, পলিটিক্যাল কারণে হোক, রাজনৈতিক বিষয়ের কারণে হোক, এই ফ্যাক্টরিটা বা এই পাওয়ার প্ল্যান্টটা বন্ধ হয়ে আছে। যেহেতু আমার কাছে আইডল মানি আছে, তাহলে আমার এদিকে সময়টা কম লাগছে, এখানে আমার ইনভেস্টমেন্ট কম লাগছে, একটা রেডিমেড জিনিস পাচ্ছি। তখন আমি কি করব যে না, যেহেতু যেহেতু এই কোম্পানিটা, আচ্ছা, তো এই যে বারাকা পাওয়ার বা বারাকা পতেঙ্গার কথা যেটা আসছে, তো এখন তার বর্তমান সিচুয়েশন দেখে সে বামে হল্ট হয়ে গেছে। সেলাররা যারা হোল্ডাররা ছিল, যে চিন্তা করলো যে কোম্পানিটা যেহেতু বন্ধ, আপাতত রান করছে না, তাহলে আমার প্রয়োজন না, আমি সেল করে যাই। তো সবাই যখন সমষ্টিগতভাবে সেল করছে তখন এটা বামে হল্ট হয়ে গেছে। এখন বামে হল্ট করার পরেও নিচে যারা ওয়েট করছিল যে আমরা তো এখানে আটকা পড়েছে, আমরা কোথায় যাব, এখন তারাও যদি সেল না করে বা তারা যদি ভাবে যে না, যা হওয়ার হবে, ওই যে যে গল্পটা বলেছি যে একটা রানিং প্রতিষ্ঠান আছে, হয়তো XYZ কারো যদি নজরে আসে, তখন কিন্তু সে এই জিনিসটা হাত বদল হতে পারে, ঠিক আছে। তো এখন এই জায়গাতে অনেকের এটার টুডে অর টুমোরো একটা পরিবর্তন আসতে পারে, যেহেতু পাওয়ার সেক্টর এটা আমাদের লাইফের পুরা মানে আমাদের টোটাল রাষ্ট্রীয় একটা জায়গায় খুবই গুরুত্বপূর্ণ পাওয়ার সেক্টর, গুরুত্বপূর্ণ যেটা আমাদের দেশের হাসপাতাল বলেন, পাওয়ার সেক্টর বলেন, বা যে যে গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেই জায়গাতে এখন এটা একটা পর্যায়ে যেখানে আছে, সেটা ইনশাল্লাহ হয়তো বা কোনো না কোনো কোম্পানি অবশ্যই এটাকে টেক ওভার করবে। যেমন ব্যাক্সিমকো লিমিটেডের অনেকগুলো নতুন নতুন প্রজেক্ট, 15টা। এখানে আমার ওই যে আছে, মিনহাজ আছে, মিনহাজ ভাই ব্যাক্সিমকো লিমিটেডের একজন এমপ্লয়ার। তো উনি ওনাদের 15টা প্রতিষ্ঠান, নতুন করে 15টা ফ্যাক্টরি বা ওনাদের যে ইন্ডাস্ট্রি চালু হয়েছে, ব্যাক্সিমকো লিমিটেড, ব্যাক্সিমকো ফার্মাসিউটিক্যালের ইয়েটা। তো এই যে দেখুন, আজকে ভালো কালকে খারাপ, এটাই হচ্ছে বিজনেসের বিষয়।
আপনার হাতের যে স্টকগুলো আছে সেটা এখন যে জায়গা আছে, আপনি যদি চান বটম সাইডে যেগুলো কিনছেন আপনারা অ্যাভারেজ করে ফেলেন, ঠিক আছে? অ্যাভারেজ করে ফেলেন, আগামীকালকের মধ্যে অ্যাভারেজ করে ফেলবেন। একটা পর্যায়ে মার্কেট চলে আসছে, কারেকশন বলেন, পতন বলেন, যাই কিছু বলেন, মোটামুটি এন্ড অফ দ্য ডেতে চলে আসছি আমরা। আমাদের এখন প্রস্তুতি নিতে হবে আগামী রানে আমরা যে ভুলগুলো আমরা করেছি, যে ভুলগুলো আমরা করেছি ওরা কখনোই পূর্বাভাস দিবে না ভাইয়া, এটা নাসির ভাই, ওরা কখনোই পূর্বাভাস দিবে না। এইটা আপনি যখন একটা স্টকের বর্তমান পরিস্থিতি দেখবেন, যদি ফান্ডামেন্টাল স্ট্রং থাকে আপনাকে ওই পূর্বাভাসের প্রয়োজন হবে না আপনি চয়েস করার সময়। বাট আপনি যখন দেখেন যে একটা দুর্বল, যে পাওয়ার সেক্টরের যে কারণটা হয়েছে এটা পলিটিক্যাল এনভায়রনমেন্টের কারণে হয়েছে, যেটা একটা গভর্নমেন্ট চেঞ্জের কারণ। এই পুরো পাওয়ার সেক্টরটাই প্রিভিয়াস গভর্নমেন্টের সাথে একটা হট কানেকশনের মধ্যে ছিল, বিজনেসের মধ্যে। সামিত পাওয়ার বলেন, সামিত পাওয়ারের মালিকানা চেঞ্জ হয়ে গেছে, আপনারা জানেন, নিশ্চয়ই জানেন। এই নিউজটা দিয়েও একটা প্লে রোল করেছিল, 15 টাকা 13 টাকা 14 টাকা থেকে মনে 15-16 টাকা পর্যন্ত উঠেছিল, নিশ্চয়ই মনে আছেন। সেদিনও আমি বলেছি যে এই উঠা না, এটা আবার ডাউনে চলে আসবে। কারণ নিউজের যেই আপ হয় সেই নিউজের আপটা স্ট্রংভাবে থাকে না। এইগুলো মাথায় রাখবেন যে আবেগে পড়ে যে একটা নিউজ আসছে, পজিটিভ নিউজ আসছে, আমি ঝাঁপায় পড়ি না, ওই কাজ ভুলেও করবেন না। মাথায় রাখবেন কোনো পজিটিভ নিউজ আসার সাথে সাথে ওইটার মধ্যে হুমড়ি খেয়ে কখনো পড়বেন না। আমাদের ক্ষুদ্র বিনিয়োগকারীদের একটা ব্যাড হ্যাবিট আছে, এটা ব্যাড হ্যাবিট, বদ অভ্যাস যেটাকে বলে। এই ব্যাড হ্যাবিটটা হচ্ছে আমরা একটা নিউজ পেলেই উতলা হয়ে যাই, ঝাঁপিয়ে পড়ি। এখন নিউজের আগাগোড়া কিছুই জানি না, ওইটা নিউজ আসছে, সাবিত পাওয়ার বিক্রি হয়ে গেছে, নতুন কোম্পানি কিনছে, যাও ঝাঁপায়া পড়ো, ধরো। এই কাজ কখনো করবেন না। সেই দিনও আমি লাইভে এই কথাটা বলেছিলাম, আজ থেকে 1-1.5 মাস আগের ঘটনা, 1.5-2 মাস আগের ঘটনা। তো নিউজের ভিতরে কখনো, এরপরে আবার ওই যে ট্যারিফ যখন আমাদের কমানো হয়েছিল 35% থেকে যখন 20%-এ আনা হয়েছিল, তখনও সেম জিনিসটাই ঘটনা ঘটেছিল, যে টেক্সটাইলে মনে হয় আগুন লাগছে, ট্যারিফ কমায় দিছে, শুল্ক কমায় দিছে আমেরিকা, সবাই ঝাঁপায়া পড়ছে, ওই মামারা বৈশা রয়েছে যে তোমরা ঝাঁপায়া পড়ো, আমি তোমার কাছে বেচি, পরের দিনে আবার ডাউন। তো সুতরাং হুট করে নিউজ আসলেই আপনারা এই কাজটা করবে না, নিউজটার গভীরতা দেখবেন। এবং নিউজ হলে আপনার হাতে যদি স্টক থাকে, যখনই প্রফিটে চলে যাবে সেল করে বের হয়ে আসবেন, পরবর্তীতে দেখবেন যে আপনি আবারও কমের মধ্যে কিনতে পারবেন। তো এই গুরুত্বপূর্ণ কথাগুলো শুধু যে চার্টের বাইরেও যে কিছু বিষয় আছে, চার্টের বাইরেও যে কিছু শিক্ষণীয় জায়গা আছে, সেগুলো আপনাদেরকে আমি ধীরে ধীরে, এটা তো জার্নি মাত্র 3 মাসের জার্নি, আমার এই যে প্রিভিয়াস 15 ইয়ার্স 17 ইয়ার্সের যে জার্নিটা, সেটা আপনাদেরকে ধীরে ধীরে আমি এই মার্কেটে আপনাদেরকে ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে আমি বলেছি যে এমন একটি কংক্রিট জায়গায় মানে দাঁড় করিয়ে দেব, যেন এই বাজারের যত ঝড় তুফান হোক আপনার বুক মানে কোনো যত রকমের, এই যে আজকে যে হৃদয় কম্পন, আল্লাহর রহমতে হয়তো বা আপনারা জানেন যে গত 2-3 দিন যাবত আপনাদেরকে যে অভয় দিয়ে আসছে এবং সাহস দিয়ে আসছে। এই যে আমি পার্সোনালিও কয়েকজনকে ফোন করে বলেছি, আয়ুব আলী ভাই আসছেন, এই যে আয়ুব আলী ভাই একজন গভর্নমেন্ট সার্ভেন্ট, তো ওনাকেও আমি পার্সোনালি যখন দেখছি যে একটু উনি ভীত না, উনি অনেক পুরানো লোক, এই মার্কেটের অনেক পুরানো লোক, তারপরে আমি পার্সোনালি ফোন করে বলেছি যে ভয়ের কোনো কারণে। উনি নিজেও বলেছেন যে ভাই আমি আপনার ভিডিও দেখি এবং অনেক কিছু শিখার আছে, শিখি। তো এবং আপনি যে নির্ভয় দেন, অভয় দেন, শক্তি অর্জন করেন, এটা আমাদের অনেক বড় পাওয়া। অনেকেই বলছেন যে ভাই আপনার কথা শুনলে, ফোন আসলে, মনির ভাই আছেন, আরও অনেকে আছেন, যে ফোন করলেই তারা একটা কলিজা, ভাঙ্গা কলিজা শক্ত হয়ে যায়, শক্তি অর্জন করে। তো সেই জায়গা থেকে এই যে মিনহাজ ভাইয়া আসছে, তো এই মিনহাজ ভাইয়ের সাথেও কথোপকথন হয়েছে, একদিন হয়েছে, আরও হবে, আরও অনেকের সাথে, আপনারা যারা গুরুত্বপূর্ণ আছেন, আমার খুব প্রিয় ভাজন আছেন, সবার সাথে আমার একটা কমিউনিকেশন আছে, লাইভের মধ্যে আছে। পার্সোনালি ভাই আপনারা একটু বোঝার চেষ্টা করবেন যে আমি আমার জায়গায় একা, আর আপনারা আমার সামনে হাজারো হাত, 10 হাত, 20 হাত, 50 হাত, 100 জন হাত আছেন। তো যতটুকু সম্ভব আমার পক্ষে আমি আপনাদেরকে আমার জায়গা থেকে চেষ্টা করি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার, কিন্তু অল ওভার যে দিতে পারবো সেটা আপনারা একটু অনুধাবন করবেন আমার জায়গা থেকে, এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেকে বলেন ভাই আপনাকে মেসেজ দিয়ে রিপ্লাই করেন না, আসলে আপনারাও একটু বোঝার চেষ্টা করবেন যে আমার জায়গা থেকে আমি কতটা পরিশ্রম করি আপনাদের জন্য, মার্কেটের জন্য।
আমার নিজের জন্য, সব কিছু মিলিয়ে এই যে একটা সময় দুশ্চিন্তা থেকে মুক্ত থাকি আমরা সবাই, যে এই কর্মব্যস্ততা, যারা ফ্রি আছেন, অলস থাকবেন না ভাই। আপনার যখন দেখবেন কোনো কাজ নাই, তা আপনি ওই যে নাই কাজ তো খইবাজ, একটা কথা আছে, নাই কাজ তো খইবাজ। এখন আপনি খই ভাজলে হবে কি, আপনার ইন্টেনশনটা ওই খই ভাজার মধ্যে থাকবে, দুশ্চিন্তাটা আপনাকে টাচ করতে পারবে না, ওয়ালাইকুম আসসালাম সোহেল ভাই, আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছে। আচ্ছা, এবার আসেন আইপিডিসির কথা বলি, একটা স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার। নামে নামক কোথায় নামবি তুই, আমি তো আছি। নামে নামক সে কোথায় যাবে, কোথায় নামবে আমরা দেখব। এখনও 20 টাকা 30 পয়সা, 20 টাকার উপরে আছে। সে 19 টাকা থেকে আমরা অনেকে প্রফিট নিয়েছি, মজা করেছি, আনন্দ করেছি। ভাই বলছে যে আপনি বললে ডাইনে হট হয়ে যান না, তখন মার্কেটের একটা প্লেস ছিল। একটা মিনিট। আচ্ছা, অনেকে তখন বলে ফেলেছে যে আপনি বললে হল্ট হয়ে যায় না ভাই, ওইটা বিষয় আমি বললে হল্ট হয় এমনটা বিষয় না। তখন মার্কেট ফেভারে ছিল, মার্কেট রিদমে ছিল, একটা চমৎকার রিদমে ছিল, ঠিক আছে। তখন আমি পজিশন ভালো দেখেছি যে এই শেয়ারটার কালকে একটা মুভমেন্ট, এই যে সিগন্যালগুলো, এই ইন্ডিকেটরগুলো, এগুলো আপনাদেরকে আমি পয়েন্ট টু পয়েন্ট মার্কেটের আমার সাথে যারা ওই টাইম, আজ থেকে 1-1.5 মাস আগে যারা ছিল, আজকে তো মাত্র কয়দিন মার্কেট, 4-5 দিন মার্কেট ফলের জায়গা, কিন্তু এর আগে যে একটা মজার, একটা চমৎকার রিদম ছিল, মজার একটা খেলা ছিল আমাদের জার্নির মধ্যে, আমাদের যারা ছিলাম, যারা এক্সপার্ট, ওই যে যে ভালো ছাত্র সে ফার্স্ট ডিভিশন পাইছে, যে মোটামুটি আরেকটু দুর্বল ছাত্র সে সেকেন্ড ডিভিশন পাইছে, যে আরেকটু দুর্বল সে থার্ড ডিভিশন পাইছে, আবার অনেকে ফেলও মারছে। ওই ফেল মারার যারা ছিল তারা কিন্তু রিয়েল আমার যেই শিক্ষার জায়গাটাতে ছিল না। আমার যে, ধন্যবাদ ভাই, আবেগ চলে আসছে তো, এই কমেন্টগুলো পড়লে মনটা ভরে যায় ভাই। এই যে আমার, এটা হচ্ছে আমার যে ইয়েটা, পারিশ্রমিকটা, এই যে আবেগের যে কথাটা, এই যে মিনহাজ যে বললো আমার লাইভ না দেখলে ভালোই লাগে না, এই যে একটা আবেগ, ভালোবাসার জায়গাটা, এর চেয়ে বড় পাওনা কি আছে। এটা হচ্ছে আমার ওই সম্মানী পারিশ্রমিক। ওই যে এক ভাই একটা কমেন্ট করেছিল, ভাই আপনার তো কোনো সম্মানই নাই, আপনি নিজের খেয়ে পড়ে লাইভ আসবেন না আসবেন সেটা আপনার ব্যাপার। তো ভাইকে বললাম যে ভাই আমার সম্মানের, আপনাদের যে ভালোবাসা, আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি যদি এখান থেকে চলে যাই, ছুটে যাই, আপনারা ক্ষতিগ্রস্ত হবেন এটা আমি চাই না। আপনাদের জন্য সদা সজাগ আছি আমি রাসেল, আপনাদের পাশে। কেননা আমি একটা জায়গায়, এই যে প্রাথমিক শিক্ষার মধ্যেও অনেকে ভুল করছেন, বিপদে পড়ছেন, আতঙ্কিত হচ্ছেন। তো আমি না থাকলে আপনাদেরকে অভয় দেওয়ার মতন তো কেউ নাই, এই বাজারে কেউ দিবে না আপনাদেরকে অভয়। এখনো পর্যন্ত যখন আমি পোস্ট করি, অনেকেই বলে কি চুলের, মানে বাজে কমেন্ট করে বলে যে কি চুলের অ্যানালাইসিস করে, মার্কেট পতনে কোনো কিছু কাজ করে না। এটা তার চিন্তা থেকে সে কথা বলে, কিন্তু এই মার্কেটের প্রত্যেকটা পার্ট বাই পার্ট একটা জায়গা আছে, কাজ করে। যত ওই গেমলার আর যারা ম্যানুপুলেটকারীরা ম্যানুপুলেট করবেই, ওদের এটা ব্যাড হ্যাবিট। এবং আমাদের যে ওই যে বললাম যে হোম টু ডোর, ঘর থেকে দরজা, এই পর্যন্তই। ওই যে একটা কথা আছে না যে আমরা কবিতা পড়েছিলাম না, থাকবো না কেউ বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে তারা যুগ থেকে যুগান্তরে। তো এই যে যুগ থেকে যুগান্তরে আমাদের এই যে যারা আছে, ক্রিমিনাল যারা আছে, আর গালি দিতেও আর ইচ্ছা করে না রে ভাই, আর কত গালি দিব তাদের, যাদের বোধ শক্তি নাই। আপনি দেখবেন যে একটা প্যারালাইসিস লোকরে আপনি যত চিমটি দেন, আপনি যতই কাতুকুতু দেন, তার ভিতরে কোনো বোধ শক্তি নাই। তা আমাদের যে কর্ণধার আছে এরা হচ্ছে প্যারালাইসিস্ট। এবার গালিটার একটু স্টাইল চেঞ্জ করে দেই, ওই প্যারালাইসিস লোক দিয়ে আমাদের রাষ্ট্র চলে। যাদেরকে আপনি চিমটি দেন, গুতা দেন, লাথি দেন, উষ্টা দেন, গালি দেন, ওদের এগুলা গায়ে লাগে না, কারণ ওরা অ্যাকচুয়ালি তারা প্যারালাইসিস্ট। অ্যাম আই রাইট অর রং? জাস্ট আনসার মি প্লিজ। আমি কি ভুল বললাম না সঠিক বললাম যে আমাদের দেশ চলে প্যারালাইসিস রুগী দিয়ে?
আর কোন ভাষায় আমি তাদেরকে অপমান অপদস্থ করব বলেন? গত 2টা প্রিভিয়াস লাইভগুলো দেখেছেন আমি কিভাবে প্রতিবাদের আওয়াজ তুলেছি, কণ্ঠ তুলেছি। অনেকে বলছে ভয় পা, মানে এটা হবে, হোক না রে ভাই, দেখুক না, আসুক, আমাকে নিয়ে যাক, কি করবে আর, বয়স তো কম হয় নাই, 50 ছুঁই ছুঁই হয়ে গেছে। তো এখন এই 50 বছর তো লাইফটা একটা লিপ, একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, 48 49, এই লাইফটা তো চলে আসছে, আর কি করবে, সামনে আর আছে কয়দিন, দম ফুরাইলেই ঠুস। তো এই চিন্তা করে লাভ কি যে অন্যায়ের প্রতিবাদ করলে ধরে নিয়ে যাবে, এই করবে, সেই করবে, ওই করবে, ওই করবে। তো এইগুলা ভয় পাওয়ার কি আছে ভাই? লাইফের তো একটা পার্ট চলেই গেছে, আছে কয়দিন। তো যতদিন আছে ন্যায়ের সাথে বাঁচবো, নিষ্ঠার সাথে বাঁচবো, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে বাঁচবো, তাই না? তা আমাদের ভয়ের কোনো কারণে, আমরা যেখানে যারা আছি, আমাদের হারানোর কি আছে ভাই? লাইফে অধিক পাওয়ারও কিছু নাই, আবার অধিক কিছু হারানোরও নাই। এই সীমাবদ্ধ জগৎটাতে আমাদের ফিক্সড একটা টাইমিংয়ের ভিতরে আমরা অন্যায়কে অন্যায় বলবো, যেটা অন্যায়কে অন্যায় বলবো, ন্যায়কে ন্যায় বলবো, এবং যেটা আমাদের সমষ্টিগত যে জায়গাতে আমরা আমাদের দেশ, মাটি ও মানুষের কল্যাণে কাজ করব, এটা হচ্ছে আমাদের নীতি নৈতিকতা। কেননা আমরা চলে যাব, আমাদের পরবর্তী জেনারেশন আছে, আমার সন্তান, আপনার সন্তান, তাদেরও তো একটা সুন্দর সুষ্ঠু পরিবেশ প্রয়োজন, একটা দেশের অবকাঠামো, একটা ন্যায় নিষ্ঠার জায়গা প্রয়োজন আছে। ওরা ভাবে ওরা সম্পদ লুট করে বিদেশ গিয়ে তাদের পরিবার পরিজন নিয়ে থাকবে এবং তাদের পরিবার পরিজন ওইখানে বিলাসী জীবন যাপন করবে। বিপদ শুধু বাংলাদেশের ভিতরে আছে এমনটা না। কিছুদিন আগে ফ্রান্সে গ্যাঞ্জাম হয়েছে দেখছেন, ওইখানেও ঘটতে পারে। যখন আপনি অন্যায় করবেন, যে পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন, বেহেশত বানাইছিল কে? সাদ্দাদ। যে সাদ্দাত নিজে বেহেশত বানাইছে, বানায় বলছে যে এই বেহেশত আমি বানাইছি, আমি নিজেকে খোদা দাবি করছে, সেই সাদ্দাদের বেহেশতে সাদ্দাত নিজে ঢুকতে পারে না, যেটা এখন মক্কা সবচেয়ে বড় টয়লেট বানানো হয়েছে সেই জায়গাটাতে। ইতিহাস থেকে আমরা শিক্ষা নেই না, রিসেন্টলি ইতিহাস থেকে আমরা ভুলে যাই যে ঘটনাটা। তো আজান দিয়ে দিয়েছে, আজকে বেশ অনেক কিছু আলাপ আলোচনা করেছি। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আবারও প্রতিদিনই আপনাদের সুখে দুঃখে, হাসি আনন্দে, সব ক্ষেত্রে আমি রাসেল আপনাদের পাশে আছি, থাকবো। শিক্ষার জায়গাটা আমাদের শিক্ষার মধ্যে থাকবে ইনশাল্লাহ। এখান থেকে আমরা স্ট্রং একটা অবস্থানে দাঁড়াবো। আজান দিয়ে দিয়েছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবার মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম।